আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের এই যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যেটা অধিভুক্ত আগে ছিল ডাবির আন্ডারে, সেটার যে আমরা কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস আমাদের আজকে আমরা করব ফিজিক্স ফার্স্ট পেপার। তো তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে আসো, আমাদের গত ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ করে এবং আমাদের কোর্সে এক্সাম দিয়ে অনেকে চান্স পেয়েছে এবং বর্তমানেও আমাদের একটা কোর্স চলতেছে যেটাতে এক্সাম দিচ্ছে অনেকে, যেটার দাম মাত্র 149 টাকা। শুধু 10 তারিখের মধ্যেই এটার মধ্যে তোমরা ভর্তি হতে পারবে এবং অনেকে এক্সাম দিচ্ছে, যেটা তোমরা তোমাদের যাচাই করতে পারতেছো। 10 তারিখের মধ্যে তোমরা এর মধ্যে ভর্তি হয়ে যাও। আশা করছি তোমাদের একটা দুর্দান্ত রেজাল্ট হবে। এবং আমরা এখানে দিচ্ছি যে আমাদের গত ইয়ারে যে কোশ্চেন আমরা 140টা কোশ্চেন করছি, ধরো ফিজিক্সে বা ম্যাথে 150টা, শেষ মুহূর্তে যেই কোশ্চেনগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেটার ক্লাস আমরা তাদেরকে প্রোভাইড করে দিয়েছি। এখান থেকে তারা অনেকেই সেখানে ক্লাস করে তোমাদের জন্য দুর্দান্ত রেজাল্ট হবে ইনশাল্লাহ। আমাদের এই কোর্সে তোমরা ভর্তি হতে ডিটেলস এখানে নিচে দেওয়া আছে। এছাড়া তোমরা যদি চাও আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে এগুলাতে যোগাযোগ করতে পারো। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তোমরা যোগাযোগ করতে পারো, যেন তোমরা যে কোনো সমস্যা তোমরা যোগাযোগ করতে পারো। এটাতে যোগাযোগ করে আমাদের সাথে ভর্তি হতে চাইলেও ভর্তি হতে পারো। এই নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করে এই নাম্বারটাতে, যেন তোমরা তোমাদের পরীক্ষা দিতে পারো এবং নিজের রেজাল্টটা দুর্দান্ত করতে পারো। তো চলো আমরা আজকে ফিজিক্সের কোশ্চেন ব্যাংক সলভ করব, যেন তোমরা এটাতে ভালো একটা রেজাল্ট করতে পারো। সেটা আমরা তোমাদেরকে ইনশিওর করার চেষ্টা করব, যেন তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারো। তো চলো আমরা শুরু করি আস্তে ধীরে। দেখো এখানে প্রথম কোশ্চেনটা কী ছিল, প্রথম কোশ্চেনটা আমরা পড়ি ভালো করে। কোশ্চেন ভালো করে পড়তে হবে এবং দেখতে হবে কি বলা আছে, আমার কার সাথে রিলেটেড আছে, কোনটা মান দেওয়া আছে, সে রিলেটেড মানগুলো এবং সূত্রগুলো বসেই আমাদের মূলত কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। এবং এই রিলেটেড কী আসতে পারে সেটা আমরা তোমাদের বলে দিব। সেটা তোমরা খাতায় নোট করে সেই টপিকগুলো তোমরা কি করবে, শেষ করার চেষ্টা করবে। চলো আমরা কথা না বাড়িয়ে এবার শুরু করি। দুইটি বস্তুর ভর ও ভরবেগের যথাক্রম দেওয়া আছে, অর্থাৎ দুইটি বস্তুর ভর ও ভরবেগ দেওয়া আছে। ভরকে আমরা কি দ্বারা রিলেট করি, এম দ্বারা। ভরবেগকে আমরা পি দ্বারা রিলেট করি, সেটা দ্বারা দেওয়া আছে। একটা ভরবেগ দেওয়া আছে, ভর এবং বেগ দেওয়া আছে m1 p2 এবং p1 এবং m2 p2 দেওয়া আছে। এদের গতিশক্তি আমরা এখানে দেখো, তুমি যখনই দেখছো ভরবেগ এবং গতিশক্তির মধ্যে একটা সম্পর্ক, তখন তোমার এই যে ভরবেগের এবং গতির সম্পর্কে একটা সূত্র আছে, সেটা তোমরা রিলেট করতে। ভরবেগ এবং গতিশক্তির সম্পর্ক গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক, এই সূত্রটা তোমাদের মাথায় চলে আসতে হবে। এখন বলছে গতিশক্তিও দেওয়া আছে, যদি m1 এর মান m2-র অর্ধেক হয় এবং p1 p2 হয়, তবে নিচের কোন সম্পর্কটি সঠিক। চলো আমরা করতে থাকি। দেখো আমরা জানি কি E1 ইকুয়াল টু পি স্কোয়ার, আমি প্রথমটার ক্ষেত্রে করি পি স্কোয়ার টু m1, যেহেতু আমি p1 এবং m1 ধরছি, এটা করতে পারি। দেখো এখানে m1 এর পরিবর্তে, যেখানে m1 এর পরিবর্তে এখানে দেওয়া আছে কি p2 m2/2। তো আমি এখানে এটার পরিবর্তে এটা বসায় দেখতে পারি যে আসলে আমার কি হতে হয়। তাইলে আমার p1 আমি রাখলাম, এই যে এটার পরিবর্তে আমার কি আসে, এখানে দেখো এখানে আমি আরেকটা বসাইতে পারছি p2 স্কোয়ার এবং 2 থাকবে এই যে m এর পরিবর্তে m2 এবং 2 বসাই। এই 2টা যদি স্যারে উপরে নিই, তাইলে আমরা কাটাকাটি করব না, এখানে কাটাকাটি করব না 2টা। দেখো তাইলে আমার মূলত কি হয়, এই যে এই মানটার E1 এর দ্বিগুণ হয়, অর্থাৎ এটা p2 হোল স্কোয়ার এবং m2, এটা সমান আমরা কি লিখতে পারি, E2 লিখতে পারি। মানে কি E1 এবং E1 E2 এর দ্বিগুণ, তাহলে আমরা লিখতে পারি E1 এর মান হবে E2 যে মানটা তার দ্বিগুণ হবে E1 এর মান। তাইলে এরকম যে অ্যান্সারটা আসছে আমরা সেটা বসাই দিতে পারবো। এখানে তোমার ভরবেগের সূত্র রিলেটেড যে ম্যাথ আছে এখানে এরকম দিছে, এবং তোমাদের মান দিয়ে ভরবেগ এবং গতিশক্তির যে সম্পর্ক সূত্র দিয়ে ম্যাথ আসতে পারে, এটা তোমাদের অবশ্যই করতে হবে। এটার অ্যান্সার বি। চলো আমরা পরবর্তীতে যাই।
পরবর্তী কোশ্চেনটা দেখো, দেওয়া আছে নিউটনের গতির তৃতীয় সূত্রের ক্রিয়া প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণ কত। একটা বস্তু যদি তুমি ক্রিয়া করো এবং তার প্রতিক্রিয়া থাকে, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণটা এতটুকু, যেটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। আমাদের মধ্যবর্তী ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসে এক্সামে। তাইলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কি 180 ডিগ্রি। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। দেখো এখানে এক্স ভর এবং ওয়াই আপেক্ষিক তাপের কোনো বস্তুর তাপমাত্রা T1 হতে T2 এর পরিবর্তন হলে এন্ট্রপির পরিবর্তন কত। আমাদের এন্ট্রপির পরিবর্তন দুইটার ক্ষেত্রে, একটা হচ্ছে অবস্থানের ক্ষেত্রে আর একটা হচ্ছে আমাদের তাপমাত্রার ক্ষেত্রে। তো এখানে আমাদের কোনটা আমাদের চাইছে সেটা আমাদের অবশ্যই দেখতে হবে। এখানে বলছে T1 থেকে T2-তে চলে গেছে, মানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে, এখানে অবস্থানের পরিবর্তনের কথা বলা হয়নি। তাহলে অবস্থানের পরিবর্তন যদি না বলে, যেহেতু তাপমাত্রা বলছে, তাপমাত্রার সূত্রটা আমার কি সেটা আমার লিখতে হবে। তাপমাত্রা পরিবর্তনের ডিএস এন্ট্রপি এর পরিবর্তন MS লন T2/T1, এটা হচ্ছে পরিবর্তন। অবস্থার পরিবর্তন হলে কি হতো, ডিএস তোমাদের হচ্ছে MLB বা MLF এরপরে টি। এই সূত্র দুইটা তোমাদের জানতে হবে, এখানে বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে এবং তারা মান দিয়ে দিয়েছে, এর পরিবর্তে তারা বরের পরিবর্তে তারা ইউজ করছে এক্সকে। তাহলে আমরা এক্সকে ইউজ করব, বরের পরিবর্তে এক্সকে ইউজ করছে ওরা। তাহলে এক্স, তাহলে আমরা লিখবো এক্স। এরপরে এন্ট্রপির যেটা তো তোমার হচ্ছে এস আপেক্ষিক তাপ এস, এরপরে লন T2/T1। তো এটা যেটার সাথে মিল আছে আমরা সেটাই দেখব, বি নাম্বারে দেওয়া আছে। এবং আপেক্ষিক তাপে অর্থাৎ এসকে তারা উল্লেখ করছে ওয়াই দ্বারা। তাহলে XY লন T2/T1 এটা যেটা আছে সেটা আমরা দেখব, সেটা হচ্ছে 2 নম্বরে আমাদের দেওয়া আছে। আচ্ছা, পরবর্তী আমরা কোশ্চেনে চলে যাই। এটা আপেক্ষিক তাপ অবস্থানের পরিবর্তন এবং তাপমাত্রার পরিবর্তন, এগুলা তোমরা অবশ্যই দেখবে এবং এন্ট্রপি বলতে কি বোঝায় সেটাও দেখবে। এরপরে দেখো, একটা অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, আর অ্যামিটারের সর্বোচ্চ প্রবাহ মাত্রা কত দেওয়া আছে, এক্স গুণ। বৃদ্ধি করতে হলে কত রোধ কিভাবে সংযুক্ত করতে হবে। তোমরা অ্যামিটারের যে মেইন সূত্রটা সেটা তোমাদের শান্টের সাথে যে সূত্রটা সেটা তোমাদেরকে অবশ্যই আগে জানতে হবে। দেখো শান্টের সাথে যে সূত্রটা দেওয়া আছে সেটা হচ্ছে মূলত S = RN-1। এই যে n এখানে x গুণ বলা হচ্ছে, সেটা হচ্ছে n এর মান। এখানে মাঝে মধ্যে n এর মান বিভিন্নটা দিয়ে দিতে পারে, n এর মানটা অন্যরকম হতে পারে, সেরকম আসলে আমি দেখাই দিব অবশ্যই। x গুণ বা x এর জায়গায় 100 গুণও আছে তোমাদের বইতে, অর্থাৎ শাহজাহান তপন স্যারের একটা MCQতে এখানে দেওয়া আছে 100 গুণ দেওয়া আছে। তো 100 গুণ তোমার 100 মান হবে, যেহেতু এখানে x বলছে তাই আমি n এর জায়গায় বলবো কি x। এই সূত্রটা তোমরা লিখতে হবে। তো এখানে যেটা মিল আছে সেটা আমি দেখব, সেটা দেখো। আর এরপর x-1 রোধ সমান্তরালে, মনে রাখবা শান্ট হচ্ছে কি, শান্ট হচ্ছে অল্প, তোমাদের কোশ্চেন আসতে পারে শান্ট মানে কি, শান্ট হচ্ছে সামান্য বা অল্প রোধের সমান্তরাল সংযোগ। এর পরবর্তীতে আমরা যাই, নিচের কোনটি অপারেটর নয়। আচ্ছা, এগুলো হচ্ছে তোমরা এখান থেকে দেখে নিবে, কারণ হচ্ছে অপারেটর নয় যে গাণিতিক ক্রিয়া একটি রাশিকে অন্য রাশিকে পরিণত করে তাকে অপারেটর বলে। অপারেটরগুলোর মধ্যে হচ্ছে তোমাদের বর্গমূল আছে, লগ আছে, d/dx আছে, বর্গ আছে ইত্যাদি, এগুলা যেটা হচ্ছে সাইন থিটাও কিন্তু অপারেটর নয়। শুধু সাইন থিটা অপারেটর নয়, কস থিটা অপারেটর নয়, বাট সাইন শুধু অপারেটর, কস শুধু অপারেটর। তো এখানে সাইন থিটা দেওয়া আছে যেটা কোনো অপারেটর নয়। আচ্ছা, পরবর্তীতে আমরা যাই। এখানে দেখো, এখানে দেওয়া আছে পিবি রাশি গ্যাসের কোন ক্ষেত্রকে নির্দেশ করে। পিবি রাশিটি রেখার কোনটাকে নির্দেশ করে। দেখো পিবি হচ্ছে আমরা জানি কি গতিশক্তির, আমরা জানি হচ্ছে এখানে দেখো আমরা হচ্ছে কি কোনটা লিখতে পারি, পিবি = 2/3E। আমরা এটা 2/3E এরই সম্পর্ক আমরা জানি, যেটা হচ্ছে এনার্জি ইকুইলিব্রিয়াম, এনার্জির সাথে ইকুইলিব্রিয়াম বা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক কার, পিবির। তো এটা মূলত শক্তিকে নির্দেশ করছে, এটা আমাদের শক্তিকে নির্দেশ করতেছে। এটা হচ্ছে 10ম অধ্যায় আমাদের যে আদর্শ গ্যাস আছে সেই অধ্যায়ের একটা ম্যাথ।
একটি তরঙ্গের দুইটি বিন্দুর পথ পার্থক্য π/8 হলে বিন্দু দুইটার খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে পথ পার্থক্যটা দেওয়া আছে, দশা পার্থক্য নির্ণয় করতে বলছে, তোমাকে দশা পার্থক্য দেওয়া থাকতে পারে, পথ পার্থক্য নির্ণয় করতে পারে। তো আমরা সূত্র, মেইন সূত্র যেটা সেটাই লিখবো। অনেক শর্টকাট আছে, আমি মেনলি নিজে মনে করি শর্টকাট নাই, এটার হচ্ছে আমি মেইন সূত্রটাই দশা ইকুয়াল টু হচ্ছে 2π/λ ইন্টু পথ পার্থক্য। পথ পার্থক্য, তো পথ পার্থক্য আমার দেওয়া আছে কত, এখানে আমার পথ পার্থক্য 2π আর ল্যামডা দেওয়া আছে, পথ পার্থক্য আমার π/8 দেওয়া আছে। তো দেওয়া থাক, এটা কাটা, এখানে 2 আর কত 4 থাকে, তাহলে হচ্ছে π/4 যেটা হচ্ছে সেটাই হচ্ছে আমার দশা পার্থক্য। তোমার এখানে দশা পার্থক্য দেওয়া থাকতে পারে π/4, আর তোমার বের করতে হতে পারে কি, তোমার পথ পার্থক্য তোমার বের করতে দিতে পারে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে π/4। পরবর্তীতে আমরা যাই, এ ইকুয়াল টু দেওয়া আছে কি, এর মান দেওয়া আছে এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর হলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর মান কত। তো আমরা এগুলো ম্যাথগুলো করছি, এখানে এ ভেক্টরে আমরা ক্রস গুণনের যে সূত্রটা সেটা আগে লিখবো, যেটা হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু আমরা লিখবো, দেখো এখানে মাইনাস বি ভেক্টর আমি লিখতে পারি, কারণ এই ভেক্টর আর বি ভেক্টর সমান, এর পরিবর্তে আমি বি লিখতে পারি, তাইলে বি ভেক্টর লিখতে পারি। দেখো তাহলে আমি কি এখান থেকে ভাই বি সাইন, আর সাইন কত, সাইনের মান হচ্ছে 180 ডিগ্রি হবে, যেহেতু তোমার হচ্ছে কি মনে আছে আমি নিউটনের তৃতীয় সূত্রের কথা বলছি, যেটা ক্রিয়া এবং প্রতিক্রিয়া, মানে এফ এবং হচ্ছে মাইনাস এফ, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের মান সমান, বা এদের মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি আমরা বলছিলাম। তো এইটাও প্রায় সেম, যেহেতু হচ্ছে তোমার মাইনাস বি থেকে প্লাস বি পর্যন্ত, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণটা 180 ডিগ্রি, যেটা সাইন 180 ডিগ্রি ইকুয়াল টু 0। তো তুমি এখান থেকে মান বের করো, সাইন 180 ডিগ্রির মান কত, সাইন 180 ডিগ্রির মান যেটা হবে সেটা বসাইলে শূন্য আয়সা পড়বো। তো সাইন 180 ডিগ্রির মান হচ্ছে তোমাদের ক্ষেত্রে হচ্ছে 0। তো 0 যদি বি দ্বারা গুণ করো তাহলে তোমার অ্যান্সার হয়ে যায় কত, অ্যান্সার হয়ে যায় 0, কারণ তোমরা ক্যালকুলেটারে 180 বসালে দেখবা তার অ্যান্সার 0 আসে। তো 180 0, সাইন 180 ডিগ্রির মান যদি 0 হয় তাহলে বি এটা গুণ করলে আমাদের অ্যান্সার হয়ে যায় 0। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা আমরা যাই। পরবর্তী তোমাদের মনে হতে পারে মাইনাস বির পরিবর্তে আমরা এ বসাইতে পারবো, তাইলে মাইনাসটা, তাইলে তোমরা এই যে মাইনাস এ হবে এবং এই ভেক্টর এবং সাইন ওই একই কথা, ঘুরিয়ে 180 ডিগ্রি আসলে তখন হচ্ছে এটার মান 0 হবে। আচ্ছা, পরবর্তীতে আমরা যাই। এখানে দেখো, এখানে হচ্ছে তাপগতিবিদ্যার একটা ম্যাথ দেওয়া আছে, সেটা বললো কি সমচাপে ও 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 লিটার বায়ুতে আয়তনকে 2 লিটার করার জন্য তাপমাত্রা করতে হবে, সরি এটা দশম অধ্যায়ের ম্যাথ। তাহলে এখানে চাপটা কি সেম, সরি চাপটা হচ্ছে কি সেম, এবং তাপমাত্রা কত হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1 লিটার আয়তন দেওয়া আছে, 1 লিটার বায়ুতে আয়তনকে 2 লিটার অর্থাৎ B1 এবং B2 দেওয়া আছে করার জন্য তাপমাত্রা কত করতে হবে। এখানে আমরা সম্পর্ক পাবো তাপমাত্রার সাথে আমাদের হচ্ছে কার সম্পর্ক, আয়তনের সম্পর্ক। আমরা তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক যেটা জানি সেটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্কটা সমানুপাতিক। তাহলে আমি বের করতে হবে কি আমার T2, তাহলে আমি B1 লিখতে পারি T1 ইকুয়াল টু B2 T2 এভাবে লিখতে পারি। তো আমি এটাকে, আমি যেহেতু T2 বের করতে হবে আমি এটাকে উল্টা করে লিখবো T2 B2 হ্যাঁ, এরপরে হচ্ছে এখানে লিখবো T1 B1। তো এখানে আমি মান বসাই দিলে হবে। দেখো এখানে আমি যদি T1 এর মান কত, আমার এটা ক্যালভিনে নিতে হবে 20-এর সাথে, তাহলে 293 হবে, এবং লিটারটা আমার B1 এর লিটার আমার দেওয়া আছে কত, 1 লিটার দেওয়া আছে 1, তাহলে হচ্ছে 200, এখান থেকে আমি অ্যান্সার পাই কত, এখান থেকে আমি অ্যান্সার পাই 293। এই বিটা এখানে গুণ আকারে চলে যাবে, তাহলে হচ্ছে এই বিটা এখানে যদি গুণ আকারে যায় তাহলে আমি T2 ইকুয়াল টু কত পাই, তাহলে T2 ইকুয়াল টু পাই, বি এর মান আমার কত হচ্ছে 293, B2 এর মান দেওয়া আছে 2। তো এটা গুণ করলে আমার কত হয়, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, আর হচ্ছে 2 দুগুণে 4, 1-এ 5, তাহলে 586 যেটা
ক্যালভিন আকারে, মাঝে মধ্যে ক্যালভিন থেকে তোমার ডিগ্রিতে থাকতে পারে, তাহলে তুমি কি করবো ওইখানে এখানে ডিগ্রিতে আসে, তাহলে তুমি 273 যদি বিয়োগ করো তাহলে তোমার অ্যান্সার পেয়ে যাবে। অ্যান্সারটা আসে কত? 313 ডিগ্রি সেলসিয়াস। মাঝে মধ্যে ক্যালভিনে থাকলে ক্যালভিনে বসাবা। এরপরে কোশ্চেনে আমরা দেখি, যেটা দেওয়া আছে 100 কেজি বরের একজন লোক লিফটে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দাঁড়িয়ে থাকতে পারে। লিফটটি যদি 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে উপরের দিকে উঠতে থাকে, লোকটির উপর ঊর্ধ্বমুখী বল কত? মনে রাখবা, ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী বলের ক্ষেত্রে আমরা F = এটা ঊর্ধ্বমুখীর ক্ষেত্রে আমরা mg + a, এটা ঊর্ধ্বমুখী, অর্থাৎ লিফটের উপরের দিকে যখন উঠবে তার বল অর্থাৎ ঊর্ধ্বমুখী বলটা এফটা কাজ করবে এভাবে। আর যদি নিম্নমুখী হয় অর্থাৎ পরে লিফট নিচে নামে তখন g - a। এখন তোমার মনে পড়তে ভাইয়া g মানিও তো অভিকর্ষ ত্বরণ, a মানি ত্বরণ, তাহলে আমি কীভাবে বসাবো? তোমার এখানে যে মানটা দেওয়া আছে সেই মানটা a এর মান দেওয়া আছে এবং g এর মান তো তোমার জানা আছে 9.8, সেটা বসাতে পারবে। এবং তোমার শর্টকাটের জন্য, শর্টকাট যেহেতু আমরা মান প্রপারলি আসার জন্য আমরা মাঝে মধ্যে জি এর মানটা 10ও ধরে থাকি। আচ্ছা, এখানে আমি ধরি এম এর মান দেওয়া আছে, যেহেতু আমার ঊর্ধ্বমুখী প্লাস হবে, এম এর মান জি এর মান 9.8ও ধরতে পারো এবং হচ্ছে 2 দেওয়া আছে। তাহলে এখানে আমি কাজ করলে আমার আছে কি 11.8 আসে। এটার সাথে 100 গুণ করলে আমার কত আসে? এটার সাথে আমি 100 গুণ করলে, সরি আমি এখানে ভুল করতেছি কেন, হ্যাঁ ঠিক আছে, 11 কত আসে? 11.8 আসে। এটাকে যদি আমি 100 দ্বারা গুণ করি তাহলে আমার কত আসবে? এখানে 1180 আসবে। কীভাবে? এই যে 10-এর জন্য এটা হয়ে যাবে 118 আর 10 গুণ করলে হবে 1180। এটা তোমরা অবশ্যই শর্টকাটে এগুলো হাতে ক্যালকুলেশন পারো আশা করি। তাহলে সি নাম্বার অ্যান্সার। পরবর্তীতে আমরা যাই, দেখো পরবর্তী আছে, এটা হচ্ছে দ্বিতীয় পত্রের 8ম অধ্যায়ের একটা ম্যাথ। সেটা হচ্ছে কি c/√2 বেগে চলমান m2 স্থির বরের, এখানে বরের মান দেওয়া আছে কি স্থির বরের কোনো কণার ভরবেগের পরিবর্তন দেওয়া আছে, অর্থাৎ তোমার হচ্ছে এখানে কি মান দেওয়া আছে সেটা তোমার দেখতে হবে। এখানে দেখো, এখানে আমরা যেটা জানি মেইন সূত্রটা আমরা বরের ক্ষেত্রে জানি, বর = m0√1 - b² এবং c²। তো এখানে তোমার হচ্ছে বেগের মান দেওয়া আছে b² এর মান দেওয়া আছে c/√2, তাহলে c/√2 তুমি এখানে বসাবা। এই যে এখানে c/√2, তাহলে c² থাকে, √2-র জায়গায় 2 থাকে এবং নিচে c² থাকে তোমার, যেহেতু এখানে পরিবর্তে, এটার পরিবর্তে আমরা এটাকে লিখতে পারি কিভাবে? এটাকে লিখতে পারি 2c²। এই c² কাটা গেলে এটাকে আমরা লিখতে পারি কি? এটাকে লিখতে পারি 1/2। তো একের থেকে হাফ চলে গেলে স্যারেরা আমরা লিখতে পারি ভাইয়া, আমরা লিখতে পারি 1/2। তো আমরা এখানে আমরা পাইছি কি 1/2। তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে 1/√2 লিখতে পারি। 1/√2 লিখলে আমি এভাবেও লিখতে পারি, এটা কাটলাম, পুরোটা কাটলাম, 1/√2 এটা উপরে চলে যায় √2 m0। তাহলে আমার এম এর মান হচ্ছে এটা আমি চলে আসে। এখন আমার এটা বলে নাই, আমার হচ্ছে ভরবেগ, বাট আমি তো ভরবেগের বের করছি, আমি তো ভর তো পেয়েছি। তো আমি এবার ভরবেগের সূত্র যেটা আমি সেটা ইউজ করি। দেখো p = আমি জানি কি mb। তো আমি এখানে m এর মান কি পাইছি? √2 m0 এবং b। তাহলে এটা হচ্ছে আমার কি আসে? দেখো b এর পরে b এরটা আমি কি জানি? √2 m0, b এর পরিবর্তে আমি জানি c√2। তাহলে এটা কাটা, তাহলে আমার থাকে m0 c², সরি c² না c থাকে, যেহেতু √2 কাটা m0 c থাকে শুধু। আচ্ছা, তো এখানে আমার 2টা কাজ করতে বলছে, বাট এখানে সবসময় একটা কাজে আসে বেশিরভাগ। তোমার হচ্ছে বেগের মান দেওয়া থাকবে, এখানে তোমার এইটুকুর মানও বের করে নিতে হতে পারে। তো এইটা যদি ভরবেগ চাই তাহলে ভরবেগেরটাও বের করে দিতে পারো তুমি। পরবর্তীতে আমরা চলে যাই, এখানে দেখো এখানে কি আছে, এখানে দেওয়া আছে m বর এবং এখানে একটা বর দেওয়া আছে এবং t দোলনকাল। এটা পর্যাবৃত্ত গতির প্রথম পত্রের একটি সরল সঞ্চিত দোলকের বল ধ্রুবক কে দ্বিগুণ করা হলে এর চূড়ান্ত দোলনকাল কল। অর্থাৎ তোমার এখানে বুঝতে হবে কি দেওয়া আছে, বর দেওয়া আছে, দোলনকাল দেওয়া আছে এবং দোলকের কে এর মান দেওয়া আছে। কে পরে তুমি দ্বিগুণ করছো সেটা ডাজ নট ম্যাটার। এখন তোমার দেখতে হবে তোমার এই যে টি এর সাথে কে এর সম্পর্কটা কি। আমরা সূত্র জানি t = 2π√m/k।
এটা জানি। এখন তোমার বলছে কি কে এর সাথে তোমার এখানে এম মনে রাখবা, বর এখানে নির্ভর করে না, বল ডাজ নট ম্যাটার, তোমার করবে তোমার সম্পর্কটা চাইছে টি এর দোলনকালের সাথে সরি বল দোবকের সম্পর্ক। তাহলে তুমি দেখো এখানে স্যারে যখন করেছি 1/√2 কে পাইছি, আমি কে পাই, অর্থাৎ কে এভাবে পাই, কে পাই। তাহলে কে এর সাথে সম্পর্ক কি ব্যস্ত অনুপাতে, বর্গমূলের ব্যস্ত অনুপাতিক, অর্থাৎ হচ্ছে তাহলে আমি যদি আমার কি বের করতে পাই, আমার বলছে দোলনকাল, পরবর্তী দোলনকাল, তাহলে আমি লিখি T2 এরপরে T1, এটার সাথে যেহেতু ব্যস্ত অনুপাতিক সম্পর্ক তাহলে এখানে উপরে হবে K1 K2। K1 প্রথমে ছিল কত মান, K1 এর মান ছিল প্রথমে ছিল তোমার 1, পরবর্তীতে দ্বিগুণ হয়েছে তাহলে মানে হাফ। এরপরে হচ্ছে আমার T1 এর মান কত, দোলনকালটা T1টা আমার ওই পাশে যদি চলে যায়, ওই পাশে চলে গেলে আমার এটা T1 গুণ হবে। তাহলে স্যার কি আমরা কি পাই দেখো, আমি কাটি T2 ইকুয়াল টু T1 এরপরে √2, তো এটা আমি পাই এরকম অ্যান্সার যেটা আছে যেটা এই নাম্বারে দেওয়া আছে। তো তোমাদের যদি রেসপন্স বেশি পায় আমরা পরবর্তী ক্লাসগুলো ইউটিউবে মোটামুটি আপলোড করে দেওয়ার চেষ্টা করব। যারা দেখতেছো অবশ্যই লাইক দিবে এবং হচ্ছে সাবস্ক্রাইব করার তোমাদের ইচ্ছে, এবং আমাদের 149 টাকার এই কোর্সটাতে তোমরা ভর্তি হলে তোমরা অনেক উপকৃত হবে এবং হচ্ছে এক্সামগুলো সুন্দর করে দিতে পারবে তোমরা। এই জন্য তোমরা যোগাযোগ করতে পারো 01707 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে তোমরা যোগাযোগ করতে পারো, যেন তোমরা তোমাদের এক্সামগুলা তোমরা সুন্দর করে দিতে পারো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 01707520903 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা কল দিয়ে তোমরা বিস্তারিত সকল কিছু বা তোমাদের 7 কলেজের যে কোনো সমস্যা সম্পর্কে তোমরা আমাদেরকে জানাতে পারো। বিস্তারিত সব কিছু আমাদের ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখতে পারো। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ভৌত আলোক বিজ্ঞানের অধ্যায়ের একটা ইয়াংয়ের পরীক্ষায় যদি শীট এবং পর্দার দূরত্ববর্তী দেওয়া থাকে দ্বিগুণ, শীটের দূরত্ব তাহলে এবং শীট দ্বয়ের দূরত্ব অর্ধেক করায় তাহলে ডোরার প্রস্থ নির্ণয় করো। তো আমরা জানি ডোরার প্রস্থের ক্ষেত্রে একটা সূত্র আছে, আমি জানি সেটা হচ্ছে কি আমরা ডোরার প্রস্থের এটা x = λ/d/d। তো এটা আমাদের সবার জানা, এই সূত্রগুলো অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে। এখন শীটের দূরত্ব আমি কি করছিলাম, পর্দার মধ্যে দূরত্ব দ্বিগুণ এবং শীট দ্বয়ের দূরত্ব অর্ধেক। তাহলে আমি এটা লিখি, তাহলে x' = হচ্ছে সেটা যেটা এখান থেকে 2d, এরটা আমরা দ্বিগুণ করছি এবং এটার অর্ধেক শীট দ্বয়ের দূরত্ব আমি কি করছি অর্ধেক করছি, তাহলে এটা উপরে চলে যাবে 2টা, তাহলে আমার 4d(i) থাকে এবং ছোট d থাকে। তো এটা হচ্ছে এটা আমার অ্যান্সার থাকে। এছাড়া দেখো এখান থেকে এখন স্যাররা আরেকটা বানাইতে পারে, সেটা হচ্ছে কি আগে এটা মুছে নিই, x', কি x', এটা যদি স্যার এভাবে লিখি 2d' × 2 তাহলে 2 × 4 আগেরটাই থাকে d থাকে। তো স্যার এটার পরিবর্তে কি লিখতে পারো, প্রথমে যেটা একটা অ্যান্সার লিখছিলাম সেটা লিখছিলাম কি Δx। তাহলে আমরা কি লিখতে পারি পুরো এটার পরিবর্তে লিখতে পারি 2Δx লিখতে পারি। তাহলে d(x' = 2d(Δx), এটা যেটা অ্যান্সার আছে সেটাই মূলত তোমাদের অ্যান্সার। ওগুলো তোমরা বুঝতে হবে, করতে হবে। দেখো 25 নাম্বার দেওয়া আছে কি একটি ভোল্টেজ উৎসের তড়িৎচালক বল দেওয়া আছে কত, তড়িৎচালক বল দেওয়া আছে তোমার হচ্ছে 28 ভোল্ট। ভোল্টেজের উৎসটি দুই প্রান্তে কত রোধ দেওয়া আছে 12 লোডের রোধ করে প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য দেওয়া আছে তোমার কত 24 ভোল্ট। ভোল্টেজের উৎসের অভ্যন্তরীণ রোধের মানটা বের করতে বলছে। তো অভ্যন্তরীণ রোধের মান বের করতে বললো তোমার তড়িৎচালক শক্তির বল দেওয়া আছে 28 এবং ভোল্টেজের উৎসটি দুই প্রান্তের রোধ দেওয়া আছে 12 লোড, যুক্ত করলে প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য 24। তাহলে এই সূত্রটা মূলত আমরা হচ্ছে অ্যামিটার ক্ষেত্রে যেটা ব্যবহার করে থাকি, এইটার রোধের ক্ষেত্রে আমরা এই সূত্রটা এই সূত্রটা R = রোধের ক্ষেত্রে R = n-1 × R, এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। এটা হচ্ছে তোমার 12 যে রোধটা দেওয়া আছে সেটা বের করার জন্য লাগবে, এই রোধটা বের করবো এখন আমরা অভ্যন্তরীণ রোধটা। এটার জন্য স্যারের যেটা লাগবে nটা কোথায় থেকে পাবো, nটা হচ্ছে n এর সূত্রটা হচ্ছে n = B'/B। B''টা কি, B''টা তোমার হচ্ছে তড়িৎচালক বল, যতটুকু তুমি
দেওয়া হয়েছে এবং বিভব পার্থক্য 24, এটার হচ্ছে ভাগ করবা, ভাগ করে যে মানটা পাবে সেটা n এর মানের n এ বসাবা, n এ বসালে 1 দ্বারা মাইনাস করবে এবং আর যেটা 12 দ্বারা গুণ করলে এটার অ্যান্সার চলে আসবে। এটা কাছাকাছি আনতে পারলে হবে। তো এটা শর্টকাট কীভাবে করবে, এটার হচ্ছে তোমার ভাগ দিতে হবে, 24 ভাগ দিবা 28, এটার ভাগ দিয়ে যতটুকু করা যায় একবার যায়, তো একবার 24, এখান থেকে 4 থাকে, 0 নাও, তাহলে 24 48, আরেকবার যায় 1.1 নিয়ে মোটামুটি কাজ করার চেষ্টা করে, 1.1 নিয়ে পরবর্তী যেটা মিল কাছাকাছি আসে, তাহলে 1.4 যদি 1.1ও নিই -1 নিই, তাহলে হচ্ছে 0.1 ইন্টু 12 দ্বারা গুণ করলে, তো আমি এটাতে 10 ধরলাম, তাহলে 120 আসে দশমিক এটা। তো এটা যদি 10 নিই, এটা উপরে শুধু উপরে শুধু 12 থাকে আর নিচে 10 থাকে, তাহলে 1.2 সামথিংয়ের কাছাকাছি তোমার মনে হইতে পারে। কিন্তু কই যে স্যার এখানে 1.1 নিচে, বাট এখানে 1.67 আসছিল, তো এটা আরও বাড়তি হয়ে যাবে। তো তোমার 1.2, তো হচ্ছে 1. যেহেতু 2 আসছে, দেখো 1.2 এখানে, এটারও 1.2 বড়, এটারও 1.2 বড়, এটা থেকে ছোট, অর্থাৎ এটা থেকে 1.2 ছোট, বাট এইটার কাছাকাছি 1.2। এখানে তোমার 2 পয়েন্ট তো যাবেই না, 2.5 তো যাবেই না, 2-র কাছাকাছি। তো তুমি পুরোপুরি মান নিলে তুমি পুরোপুরি 2টা আসবে, আর 2 থেকে একটু বেশি আসবে। তো শর্টকাট মোটামুটি আমরা আমাদের মতো করে ধরে নিয়ে কাজ করতে হয় বা মান বের করতে হয়। তো চলো আমরা আরও ফিজিক্সের যে কোশ্চেনগুলো আছে আমরা সেগুলো শেষ করি আজকের ক্লাস এখানে। এরপর পরবর্তীতে তোমার রেসপন্স পরবর্তীতে হিসাবে আমরা আরও ম্যাথ দেওয়ার চেষ্টা করব তোমাদের। তোমরা যারা এক্সাম দিতে চাও আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও, যেটা হচ্ছে তোমাদের 149 টাকা 10 তারিখের মধ্যে। এই নাম্বারে তোমরা যোগাযোগ করো যেন তোমরা হচ্ছে ভর্তি হয়ে যেতে পারো, এবং হচ্ছে তোমাদের যে কোনো 7 কলেজের ভর্তি সমস্যা, যে কোনো সমস্যার জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা সকল ডিটেলস পেয়ে যাওয়া এবং জানতে পারবা। 01707520903। দেখো পরবর্তীতে আমরা যাই, যেটা হচ্ছে একটি মিটার স্কেলের তারের দৈর্ঘ্য দেওয়া আছে এত, যে c=0 স্থানের আলোর বেগে নিক্ষেপ করা হলো স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে দৈর্ঘ্যগত, ওই যেটা আমি কিছুক্ষণ আগে এরকম ওইটার ক্ষেত্রে আমরা বরেরটার করছি, এটারটা হচ্ছে দৈর্ঘ্যেরটা কিন্তু L=L0। আচ্ছা এই কালিটা মনে হয় বোঝা যায় না, L=L0, L=L0 √1 - b² - c²। তো তোমার এখানে মান যা দেওয়া আছে সেগুলো তুমি বসাইলে তোমাদের আসবে অ্যান্সার। কারণ বি এর মান দেওয়া আছে b², বেগের মান কত দেওয়া আছে দেখো, এই যে বেগের মান দেওয়া আছে তোমার, এটা দেওয়া আছে 0.8 c। তো এখানে হচ্ছে c তে তুমি যদি b² তাহলে 0.8-এর উপরে স্কোয়ার এবং c এর উপরে স্কোয়ার, এবং তোমার c² কাটা যায়, তাহলে 0.8কে তুমি স্কোয়ার করলে যেটা পাবা সেটাতে 1 থেকে মাইনাস দিবা। তুমি 0.8কে স্কোয়ার করলে সম্ভবত 0.64 পেতে পারো, 6.4 পাবা। তো 1 থেকে এটা মাইনাস দিলে তুমি পাবা কত, 0.36। 0.36কে যদি তুমি রুট করো তাহলে তুমি পাবা 0.6। 0.36কে রুট করলে 0.6, 0.6কে তুমি যদি এটা আছে মিটারে তুমি পাইলা, বাট তোমার দরকার হচ্ছে সেন্টিমিটার। এটা কী করবা, মিটার থেকে সেন্টিমিটার নিতে হলে আমরা 100 দ্বারা গুণ করব। তাহলে যদি 100 দ্বারা গুণ করি তাহলে এটা আসবে কি 60 আসবে, কারণ 10 দ্বারা গুণ করলে প্রথমে 6 আসবে, আরও থাকে 10 দ্বারা গুণ করলে 60 আসে। তোমাদের হাতে ক্যালকুলেশন অবশ্যই পারতে হবে, এগুলো হাতে ক্যালকুলেশন ছাড়া করতে পারবে না, এবং তোমাদের 4টার জন্য 1 মার্ক কাটা যায়, এবং সেকেন্ড টাইমের জন্য মনে হয় 2 মার্ক কাটা যাবে। দেখো একক ভেক্টরের জন্য কোনটা সঠিক, আমরা জানি একক ভেক্টর মানে কি হচ্ছে, একক ভেক্টর হচ্ছে তার মান এবং একটা ভেক্টর এবং তার মান দ্বারা যদি আমরা যদি আমরা ভাগ করি যেটা পাই সেটা হচ্ছে, কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে আমরা একক ভেক্টর বলে থাকি। পরবর্তীতে যাই আমরা এই কোশ্চেনটা √, এটার মাত্রা কোনটি, √, এবং হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা, এটা মুখস্থ করেও নিতে পারো, মনে রাখবা L−1t, এটা হচ্ছে এর মাত্রা, এটার মাত্রা, আবার এটার মাত্রা না 1, এরপরে হচ্ছে এইটার মাত্রা না, এটা মাত্রা দেখবে, এটার মাত্রা কি হবে, এটার মাত্রা এটার বিপরীতটা হবে, উল্টাটা হবে। তো এরকম তোমার এগুলা তোমার নিজের করে তৈরি করে নিয়ে মাত্রা দেখতে হবে, বাট এটার মাত্রা শুধু L−1t। আপেক্ষিক আর্দ্রতা কম হলে বাষ্পায়ন কি হয়, এই যে দশমদের আপেক্ষিক আর্দ্রতার সাথে মনে রাখবা বাষ্পায়নের সাথে তোমার
বাষ্পায়নের সাথে তোমার সম্পর্ক কি? আর্দ্রতার সম্পর্ক ব্যস্ত অনুপাতিক। আর্দ্রতা যদি বেড়ে যায় আর্দ্রতা যদি বেড়ে যায় তাহলে বাষ্পায়ন বি কমে যাবে। এরপরে হচ্ছে আর্দ্রতা যদি কমে যায় বাষ্পায়ন অর্থে কি? বেড়ে যাবে। তাহলে এখানে বলছে কি আর্দ্রতা কমে যায়, তাহলে এখানে বাষ্পায়ন কী হবে? দ্রুত হবে বা বেশি হবে। পরবর্তীতে যাই আমরা। দেখো একটি পিএন জাংশন, যেটা হচ্ছে তোমাদের সেমিকন্ডাক্টর অধ্যায়, জাংশনে 0.9 ভোল্টের বিভব পার্থক্যের জন্য যে 10 মিলি অ্যাম্পিয়ার এরপরে বিদ্যুৎ প্রবাহ এত ভোল্ট পার্থক্য এত বিদ্যুৎ প্রবাহ দেওয়া আছে। জাংশনের রোধ কত? এটা হচ্ছে আমাদের হচ্ছে এই সূত্রটা আর এর সাথে আমাদের ভোল্ট হচ্ছে এবং আই, অর্থাৎ হচ্ছে ভোল্টের পার্থক্য এবং আই এর পার্থক্য, সেটা তুমি বের করতে হবে। আমরা আই ইকুয়াল টু বি বাই আর পড়ছি না, এখানটা আমার রোধ বের করতে হবে, যেহেতু রোধটা আর এখানে আসবে বি এর পার্থক্য এবং আই এর পার্থক্য। তুমি আই এর একটা মান, যে মানগুলো দেওয়া আছে সেখান থেকে আই এর দুইটার মান মাইনাস করবে এবং বি এর দুটোটা মান মাইনাস করবে। মাইনাস করে যে মানটা পাবে সেটা হচ্ছে ভাগ দিবে। ভাগ দেওয়ার পরে আমরা মূলত হচ্ছে রোধের মানটা পেয়ে যাব। কোশ্চেন দেখেই ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। দেখো কোনো কণার সরল সন্ধিত সমীকরণ দেওয়া আছে, এটা খুবই ইম্পর্টেন্ট পর্যাবৃত্ত গতি। এই যে এটা হচ্ছে মেইনলি সমীকরণটা কি? এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস এটা তোমার হচ্ছে থিটা বাই এটা দেওয়া আছে। এটা মান হচ্ছে কত? এটা ওমেগার মান হচ্ছে 10, এরপর হচ্ছে এর মান হচ্ছে 10 দেওয়া আছে। তো এখান থেকে তোমার মান বের করতে হবে, তোমার মেইন সমীকরণ জানা লাগবে। দেখো পরবর্তীতে আমরা কি বলবো, আমাদের কাছে কণাটির সর্বোচ্চ ত্বরণ চাইছে। আমরা সর্বোচ্চ ত্বরণ সমান জানি কি? এ ম্যাক্সিমাম, এ ম্যাক্স সমান আমরা কি জানি? ওমেগা স্কোয়ার এ। তাহলে স্যার ওমেগার কোনটা ধরছিলাম? 10, তাহলে 10 মানে 10 স্কোয়ার 100। এর মান কোনটা? এখানে বললাম এর মান হচ্ছে 10। তাহলে আমার কত হয়? অ্যান্সার হয় 1000 মিটার সেকেন্ড ইনভার্স 2। এখানে বেগও চাইতে পারে, বেগ হচ্ছে ম্যাক্সিমাম বেগ চাইতে পারে, যা ইচ্ছা তারা চাইতে পারে, স্মরণও চাইতে পারে। তো তোমার বের করে দেখাতে হবে। এরপরে দেখো আমরা পরবর্তী কোশ্চেনটা যাই। এখানে অ্যান্সার হচ্ছে ওই যে ডি নাম্বারটা। দেখো একটা স্প্রিং দেওয়া আছে। একটা স্প্রিং এ 5 কেজি ভর ঝোলানো হলে এর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বৃদ্ধি পেলে স্প্রিং ধ্রুবকের মান কত? আমরা আগে এফ ইকুয়াল টু আমরা জানি এফ ইকুয়াল টু কে এক্স জানি। তো একটা এখানে হচ্ছে কে এক্স, এখানে হচ্ছে এখন এফ সমান কি জানি? আবার আমরা এম জি ইকুয়াল টু হচ্ছে কে এক্স জানি, এক্স মানে স্মরণ কতটুকু হচ্ছে, কে মানে ধ্রুবক। তাহলে আমার বের করতে হবে কতটুকু ধ্রুবকেরটা। তাহলে এম জি হচ্ছে কি এক্স। তাহলে এখানে মান বসাও, দেখো আইসা পড়বে। তাহলে এম এর মান কত, কে এর মান কত, জি এর মান কত আমরা বসাই দেখি। যেহেতু তোমাদের 5 × 9.8 এবং স্মরণ হয়েছে 2 সেন্টিমিটার, এটাকে মিটার আনলে 0.2 মিটার হয়। তো এখানে দেখো হাতে ক্যালকুলেশন কিভাবে করতে হবে, এটা হাতে ক্যালকুলেশন করতে হবে। 5 × 98 দেওয়া আছে, এখানে করবো 98 বানাবা। এই যে দশমিকের একটার জন্য এখানে 10 হবে, আর এখানে কত দেয়? 0.02, এটাকে 2 বানাবো। এখানে 0 পয়েন্টের পরে 2টা আছে উপরে, তাইলে এক পয়েন্টের পর 2টা শূন্য বসাবো। তাইলে এখানে এই 0 কাটা, এই 5-এর সাথে এটা কাটা যাবে। 5-এর সাথে 5 দুগুণে কত? 10, 5 5 5 কত হয়? 25, 25-এর সাথে 98 কী করবা? গুণ করবা। 98 গুণ করলে যেটা অ্যান্সার সেটাই মূলত তোমার উত্তর হয়ে যাবে, যেটা আসবে সেটাই অ্যান্সার। তো হাতে ক্যালকুলেশন গুণটা তো আর আমার দেখাই দিতে হবে না, শর্টকাট কীভাবে করতে হবে সেটা তো আমি দেখাই দিছি। একটি কণার ভরবেগ দেওয়া আছে এই যে পি, যেটা আমি আরও আগে বললাম ভরবেগের সাথে তোমার ভরবেগের সাথে গতিশক্তির যে সম্পর্ক পি স্কোয়ার 2m। একটা পরীক্ষাতে 2বার আসছে এটা 2m। তো এখানে দেওয়া আছে ভরবেগ পি, কণাটির গতিশক্তি দ্বিগুণ, মানে ই এর মান যদি দ্বিগুণ করা হলে এর নতুন ভরবেগ কত হবে? তাহলে আমার এখানে এম এর সাথে সম্পর্ক নাই, এখানে আমার সম্পর্ক হচ্ছে পি এর সাথে এবং ই এর সাথে। তাহলে আমি এখানে তৈরি করি, যেহেতু বর্গমূলের সমানুপাতিক সম্পর্ক, তাহলে আমার পরবর্তী ভরবেগ লাগবে দ্বিতীয় ভরবেগ। তাহলে আমি P2 P1 লিখব। এটা যেহেতু এটা স্কোয়ার ছিল, স্যারে ওই পাশে নিয়ে যাব কেন? কারণ হচ্ছে আমার এখানে পিটা বের করতে হবে। স্কোয়ার ওই পাশে চলে গেলে কি হবে? বর্গমূল হয়ে যাবে। তাইলে E2 আর হবে E1।
তাহলে E2 এবং E1 এর মানটা আমি লিখি। E1 এর মানটা আমার কী ছিল, E2 এর মান আমার দ্বিগুণ, মানে D2 × 1, তাহলে এটা হয়। তাহলে এটা হলে আমার 1 আর থাকেও না থাকেও কি, তাহলে √2। এই P2টা এখানে চলে আসবে, √2 বাইরে যাবে। তাহলে আমি লিখতে পারি কি, আমি লিখতে পারি পুরাপুরি কাটি, লিখতে পারি P2 = √2 × P1। তাহলে এটা যেখানে অ্যান্সার আছে সেটাই হবে তোমার সমাধান। দেখো, সরল সন্ধিতে স্পন্দনের পর্যায়কাল দেওয়া আছে, মানে টি এর মান 20 সেকেন্ড এবং ত্বরণ এ সরণ x এর মধ্যকার সম্পর্ক কোনটি সেটা তোমার বের করতে হবে। তুমি জানো কি, তুমি ত্বরণ সম্পর্কে জানো কি, এখানে যেহেতু সবগুলো ত্বরণ দিয়ে দেওয়া আছে, ত্বরণ যেমন -ω² a তুমি জানো বা এর মান দেওয়া আছে x। তাহলে এবার তুমি সবগুলোর মান বসাও। এখন তোমার বের করতে হবে কি, ওমেগাটা বের করতে হবে। তোমার ওমেগার মানটা, ওমেগা সমান ওমেগার সাথে, আচ্ছা দাঁড়াও, ওমেগার সাথে তোমার পর্যায়কালের সম্পর্কটা কি, ওমেগা = 2π/t, বুঝছো? ওমেগার সাথে তোমার এটা, যদি তোমার কম্পাঙ্কের সাথে সম্পর্ক ওমেগা তাহলে হচ্ছে f। তাহলে বাট আমার এখানে চাইছে কি, আমার এখানে চাইছে টি এর সাথে। তো আমার টি এর মান দেওয়া আছে 20, আমি লিখলাম 20, এটা 2 দ্বারা কাটলে হয় 10। তাহলে আমি A2 এই যে এটা কাটা, তাহলে আমি π/10 পাই, যেটা হচ্ছে আমি এখানে মান বসাই দিব। তাহলে আমার যে A = -ω², মানে হচ্ছে π/10² × x, এটা যেখানে আছে এটা অ্যান্সার। তাহলে এটা যেখানে আছে এ নাম্বারে আছে সেটাই অ্যান্সার। তো তোমরা করতে পারলে, আসলে ম্যাথগুলো সহজে আসে, তোমরা তাড়াতাড়ি করতে পারো। দেখো, একটি ইমিটার বর্তনীতে অন্তর্গামী এবং বহিগামী সংকেতের দশার পার্থক্য, এটা খুবই ইম্পর্ট্যান্ট। অন্তর্গামী এবং বহিগামীর দশা 180 ডিগ্রি। একটি কণার উপর দেওয়া আছে কত, এত বল প্রয়োগ করলে আর এত সরণ হয়, প্রকৃত বলের সম্পর্ক মনে রাখবা। এটার সম্পর্ক কাজ হচ্ছে W = F ডট গুণন এবং আর। তো এটা হচ্ছে F এর মানটা বসাবা এবং হচ্ছে আর এর এটা গুণ করবা, I এর সাথে I এর গুণ, জে এর সাথে জে এর গুণ, কে এর সাথে কে এর গুণ। এখানে দেখো, এখানে কি করবা, 3 কত হয়, 3 × 3 = 18। তাহলে তোমার হবে কি 18 হবে প্রথমে। এরপরে করবা কি, এরপরে করো, দেখো এটা করো 18 I ডট I, এটা সমান কত হয়, 1 হয়। তাইলে তোমার হচ্ছে 18। এরপরে দেখো 4 এর সাথে এটার গুণ, 4 × 2 = 8, জে এর সাথে ডে ডট গুণন করলে 1 হয়। তাহলে এখানে 4 × 2 = 8 -8। এরপরে দেখো কে, -2 × 2 -2, কে এর সাথে কে করলে হয়, তাহলে এখানে -10, এখানে হচ্ছে 18 থেকে -10 গেলে শুধু 8 জুল থাকে। এগুলো তোমাদের ভেক্টরের প্রথম দিক দিয়া বা হচ্ছে তোমরা নিউটন ও বলবিদ্যার মধ্যে এগুলো পেয়েছো, ডট গুণন করছে ভেক্টরে, এবং এই ম্যাথটা পেয়েছো নিউটন ও বলবিদ্যার অধ্যায়। তো আজকে এই পর্যন্তই, মোটামুটি আমরা ফিজিক্সের কোশ্চেনগুলো অনেকগুলো কোশ্চেন সলভ করলাম তোমাদের জন্য আজকে এই পর্যন্ত। আমরা পরবর্তী আবারও ফিজিক্সের, ম্যাথের এবং বায়োলজি, কেমিস্ট্রি যা বলো আমরা আপলোড দেব। তোমরা ভিডিওতে একটা করে লাইক দিবে কোশ্চেন ব্যাংক সলভের জন্য, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো পাওয়ার জন্য এবং এক্সাম দেওয়ার জন্য আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আমাদের এই নাম্বারে কল দিয়ে তোমরা আমাদের বিস্তারিত সকল তথ্য জেনে নিতে পারো, আমাদের কি কি কার্যক্রম এবং তোমাদের পরীক্ষা। তো সবাই ভালো থাকো, সুস্থ, বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো আমাদের এই সম্পর্কে জানার জন্য। সব কিছু কোর্স ডিটেলস আমাদের ফেসবুক পেজে জানাতে পারো, যেখানে সকল ডিটেলস জানানো হয়। তো সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।